কসবা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ গুলজার। কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের মাস্টারমাইন্ড গুলজারই। মোহাম্মদ ইকবালকে খুনের সুপারি দিয়েছিল সেই। মোহাম্মদ আফরোজ নামেও পরিচিত গুলজার। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার আহমেদ নামে এক ট্যাক্সি চালক। এ নিয়ে কসবা কাণ্ডে ধৃতের সংখ্যা মোট ৩। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা। বন্দুকের নলের সামনে ছিলেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। গুলি চালানোর চেষ্টা হলেও বন্দুক থেকে বেরোয়নি গুলি। ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। যে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দিয়েছে, কিন্তু সে টাকা পায়নি। অর্থাৎ মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি সুশান্ত ঘোষকে মারার জন্য সুপারি দিয়েছিল। পুলিশ জানার চেষ্টা করছে এই মোহাম্মদ ইকবাল কে, তার প্রোফাইল নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পায় পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত ইকবাল এখনো অধরাই। ইকবালকে সুপারি দিয়েছিল মোহাম্মদ আফরোজ ওরফে গুলজার। ধরা পড়ে কি বললেন মোহাম্মদ আফরোজ? গুলজার খানকে তাকে ইতিমধ্যে আফরোজ খান, যাকে ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, এবং তার সঙ্গে যে মোটর বাইকটি ছিল সেটিকেও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এবং তিনি এখান থেকে দাবি জানিয়েছেন যে তার জায়গা দখল করা হয়েছিল, তার জন্যই কিন্তু তিনি এই গুলি যে কাণ্ড সে কাণ্ড তিনি করেছিলেন। জায়গা নিয়ে বিবাদের জেরেই খুনের ছক। सुशांत घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। हमारा साथी। শুক্রবার রাতে যাকে আটক করেছিল পুলিশ তাকেই জেরা করা হয়েছে দফায় দফায়। সেই জেরাতেই উঠে আসে আরো একাধিক নাম। মোহাম্মদ আফরোজি গুলজার নামে পরিচিত। ঝাড়খণ্ডের জামুই জেলার বাসিন্দা আফরোজ। শনিবার ঝাড়খণ্ড পালানোর চেষ্টা করে আফরোজ। মোহাম্মদ আফরোজি খুনের সুপারি দেয় ইকবালকে। এখন মোহাম্মদ ইকবালকে খুঁজছে পুলিশ। তদন্তে নেমে মোবাইল লোকেশন ট্র্যাক করে আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। বিহারের বৈশালী এলাকা থেকে ৩ জনকে অস্ত্রসহ কলকাতায় আনে ইকবাল, এমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে আহমেদ নামে এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে কসবা কাণ্ডে শনিবার গ্রেপ্তার হলো মোট ২ জন। এই আততায়ীরা এত সুনির্দিষ্ট তথ্য পেল কোথা থেকে? আপনি এই সময় এই জায়গায় বসে থাকবেন, আপনার কোনো সিকিউরিটি থাকবে না, সেই তথ্য কিভাবে পেল? আপনার কি মনে হয় রেকি করা হয়েছিল? তিনি সরাসরি বললেন হ্যাঁ, নির্দিষ্টভাবে রেকি করা হয়েছিল, নাহলে সম্ভব নয়। যদি রেকি করা হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ জানতে পারলো না কেন? somehow the bullet has not fired and তারপরে একজনকে পাবলিক ধরেছে and আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে and ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। এদিকে এই ঘটনায় রাজ্যের গোয়েন্দা দপ্তরের ভূমিকায় প্রশ্ন তুলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে? তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। ফিরহাদ হাকিমের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদারও। তার দাবি বিজেপি নেতাদের ওপর নজরদারি করতে গিয়ে ব্যর্থ পুলিশ। আর উনিও বুঝতে পেরেছেন যে মাল কামানো বন্ধ হয়ে যাবে, ফুটপাত বেচা বন্ধ হয়ে যাবে, তো স্বাভাবিকভাবে এখন ইউটার্ন শুরু হবে এবং আরো লড়াই বাড়বে। এ গুলি চালিয়েছে, এবার এ গুলি চালানোর ব্যবস্থা করবে। আমরা দেখার জন্য অপেক্ষায় আছি শুট আউট কত ভালো হয়। কি কারণে কাউন্সিলরকে খুনের চেষ্টা? নেপথ্যে আরো কোনো বড় মাথা? পুলিশ তদন্ত করছে ঠিকই, কিন্তু দলীয় কোন্দলের সামান্যতম গন্ধ থাকলেও কি পুলিশ স্বাধীন তদন্ত করতে পারবে? সন্তোষ দাস, সৈকত পাল, ঐন্দ্রিলা ঘোষ, সন্তু পান ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখে কেউ কিছুই বলছে না, সবকিছু স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা, কিন্তু কসবা এলাকায় কান পাতলেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের গুঞ্জন। রাজ্যকে বিরোধী শূন্য করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে পড়েছে শাসক দল। উত্তর থেকে দক্ষিণ, এখন তৃণমূলের সবথেকে বড় শত্রু তৃণমূলই। পরিস্থিতি এমন, প্রাণ হাতে করে বাড়ির বাইরে পা রাখতে হচ্ছে তৃণমূল নেতাদের। ঘরের উঠোনও যে সুরক্ষিত নয়, কসবার ঘটনা সেটাই প্রমাণ করলো। অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা গোড়া থেকেই মানতে চাননি সুশান্ত ঘোষ। এখনো
অন্ধকারে ইনভেস্টিগেশন চলছে, বারবার করে যেটা বলছি কলকাতা পুলিশ নিশ্চিত করে বার করবে কারার পিছনে ছিল, কি মোটিভ আছে না আছে। আমিও জানতে উৎসাহী ব্যাপারটা কারা সংগঠিত করলো। কাউন্সিলর বা দলের নেতৃত্ব যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কসবার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। এবছর জুন মাসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় কসবা। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে ইন্দু পার্ক এলাকায়। মূলত 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ও 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের মধ্যে ঝামেলা। লোকসভা ভোটে লিপিকার ওয়ার্ডে তৃণমূল খারাপ ফলাফল করে। নিজ মহলে খারাপ ফলের পিছনে সুশান্ত গোষ্ঠীকেই নাকি দায়ী করেছিলেন লিপিকা। এরপরেই লিপিকার দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। যদিও কাউন্সিলর লিপিকা মান্নার প্রসঙ্গ উঠতেই সন্তর্পণে এড়িয়ে যাচ্ছেন সুশান্ত। কিচ্ছু বলার নেই, কি বলবো। কাউন্সিলরের কাজটা করুক ভালো করে। কাউন্সিলরের যে কাজ, সেই কাজটা কাউন্সিলর করুক, তাহলে ঠিক আছে। পুজো দেবো আমি, না না। সুশান্ত ঘোষ কি কিছু চেপে যাচ্ছেন? গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মেয়র ফিরহাদ হাকিম। পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয়, গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বিরোধীরাও তৃণমূল বনাম তৃণমূলের তত্ত্বেই শিলমোহর দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব শুরু হয়ে গেছে। কাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব নয়। লোকাল কোনো না কোনো তৃণমূল কংগ্রেস ইনভলভমেন্ট, যাদের এই টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, 100% গোষ্ঠীদ্বন্দ্ব। এবং বাংলার যেদিকেই তাকানো যায় সেদিকেই দুর্নীতি। দুর্নীতির বখরা থেকেই কি শত্রুতা বাড়ছে তৃণমূলে? ক্ষমতার স্বার্থে আইন শৃঙ্খলা শিখিয়ে তুলে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছে না তো শাসক দল? রিপাবলিক বাংলা। সময়টা মাত্র 12 ঘন্টার, আর রাতারাতি ভয়টা কেটে গেল কাউন্সিলর সুশান্ত ঘোষের। যেদিন রাতে তার উপর হামলার চেষ্টা হয়, সেদিন তিনি বলছেন তিনি রাজনীতি ছাড়তে চান, তিনি ভয় পাচ্ছেন। অথচ সকাল হতে না হতেই তার সেই সমস্ত ভয় উধাও। তিনি বলছেন রাজনীতির ময়দানে থেকেই তিনি লড়াইটা জারি রাখবেন। প্রশ্ন হলো, তৃণমূলের দলের শীর্ষ নেতৃত্বর ভোকালটা নিয়ে নাকি অন্য কোনো উপায়? ভয়টা কি করে কাটলো সুশান্ত ঘোষের? এদিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো তো, একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। শুক্রবার সন্ধে বাড়ির সামনেই হামলা। বরাত জোরে বাঁচলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। হামলার পর তাঁর চোখে মুখে ধরা পড়েছিল আতঙ্ক। ভয়ের চোটে প্রায় রাজনীতি ছেড়েই দিতে বসেছিলেন। আরেকবার শুনুন কি বলেছিলেন তিনি। এদিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো। এদিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে? না, ভাবতে হবে। এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত। সকাল হতেই সুরবদল। রাতারাতি সব ভয়ডর যেন কেটে গেল কোনো মন্ত্র বলে। রাজনীতি ছাড়ার চিন্তা ভাবনা থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম গত 35 বছর ধরে রাজনীতি করব, এবং এই মুহূর্তে রাজনীতি ছাড়লে কি হবে না, একটা বাজে বার্তা যাবে যে এই সমস্ত দুষ্কৃতীরা আরও উৎসাহ পেয়ে যাবে। আমাদের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং রাজনীতিতে থেকেই করতে হবে। কোন জাদু বলে রাতারাতি এমন অবস্থান বদল তৃণমূল কাউন্সিলরের? মুখে স্বীকার না করলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভোকাল টনিকে যে কাজ হয়েছে তাতে সন্দেহ নেই। তা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সুব্রত বক্সি ফোন করেছিলেন, ববি হাকিম ফোন করেছিলেন, অরূপ বিশ্বাস ফোন করেছেন, মালারা এসেছিলেন, জাভেদ খান এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন। তারা প্রত্যেকেই বলেছেন পাশে আছে। কিচ্ছু না, সব রাজনীতিতে থাকবে। আর পরিবারের সাথে আমার কথা হলো, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। দলের কাউন্সিলররাই যেখানে নিরাপদ নয়, তখন কলকাতা কতটা নিরাপদ সেই বিজ্ঞাপনে ব্যস্ত অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। আমি বিশ্বাস করি কলকাতা শহরের প্রতিটি মানুষ যথেষ্ট নিরাপদে আছে। কলকাতা পুলিশের সাফল্য, পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে। সবাই নিরাপত্তা আছে। যারা বলছেন তারা ঠিক বলছেন না।
বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, পুলিশকে এবার অন্তত নিরপেক্ষ তদন্ত করবে? দলের কাউন্সিলরের বেলাতেও কি রাজনৈতিক স্বার্থটাই আগে দেখবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।